Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Shamilani Medical College and Hospital. তো দেখো আমরা যেটা পড়ছিলাম ক্লাস 11 এ কেমিস্ট্রি, সেটা হচ্ছে ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, এবং সেটা আমরা অনেকটা দূরই কিন্তু এগিয়ে এসেছি। আগের দিন আমরা দেখেছিলাম এম্পিরিক্যাল ফর্মুলার একটা প্রবলেম সলভ করেছিলাম, এবং এম্পিরিক্যাল ফর্মুলা কি করে বার করে, মলিকিউলার ফর্মুলা কি করে বার করে, সেগুলো কিন্তু আমরা অলরেডি জেনে গেছি। আমরা এনসিইআরটি বইয়ে যে এইখানটাতে যে মানে যে সামটা ছিল, এর আগের পেজেও ছিল, সেই সামটা কিন্তু আমরা অলরেডি কিন্তু কভার করেছি, এবং কি করে সেটা বার হলো লাস্টে এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকিউলার ফর্মুলা, এটা ডিটেলসে বলা আছে। এবং আগে যে ল থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা টপিক কিন্তু কমপ্লিট করা আছে। প্রথমের খানিকটা জায়গা আমি বাদ দিয়েছি, তারপর থেকে যেখান থেকে ল থেকে শুরু হয়েছে, কনজারভেশন অফ মাস, ওই লগুলো, তারপর ডাল্টনসের অ্যাটমিক থিওরিগুলো কিন্তু সবই আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা যারা নতুন তাদেরকে আমি বলবো যে তোমরা চ্যানেলে গিয়ে তোমার প্লেলিস্টে গিয়ে দেখবে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি বলে প্লেলিস্ট করা আছে, ওখান থেকেও তোমরা দেখে নিতে পারো, অথবা স্ক্রিনে যেখানে তোমরা দেখছো ভিডিওটা, ওই স্ক্রিনে দেখো ডান দিকে উপরের দিকে আই বাটন আছে, ওখানে ক্লিক করলেও তোমরা প্লেলিস্টটা পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো চলো আজকে আমরা শুরু করি স্টয়চিওমেট্রি অ্যান্ড স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশন। তো এই দেখো এই উচ্চারণটাও খুব জটিল টাইপের, যেটা হচ্ছে স্টয়চিওমেট্রি আর স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশন। তো এই জিনিসটা কি, এটা একেবারেই নতুন জিনিস, আমরা নামটা একেবারেই নতুন শুনছি। তো দেখো ফার্স্টই তাহলে আমরা দেখি স্টয়চিওমেট্রিটাকে ওয়ার্ডটাকে দুটো ভাগে ভাগ করে আমরা দেখি যে ওটার মানেটা কি। The word stoichiometry is derived from two Greek words, stoichion meaning elements and metron meaning measure. অর্থাৎ স্টয়চিওমেট্রি মানে কি, একটা এলিমেন্টসকে মেজার করা, সেটাকেই বলা হয় স্টয়চিওমেট্রি। অর্থাৎ সহজ ভাষায় যদি আমরা পরে যেটা বুঝবো সেটা হচ্ছে স্টয়চিওমেট্রি মানে হচ্ছে কোনো যদি আমরা কেমিক্যাল রিয়াকশন দেখি, তো কেমিক্যাল রিয়াকশনে আমরা কি দেখি, যে রিয়াক্টেন্ট আছে একদিকে আছে আমাদের প্রোডাক্ট। তো এই কত রিয়াক্টেন্টের সাথে কোন রিয়াক্টেন্টের কত ওজনের সাথে, মনে করো কোন রিয়াক্টেন্টের কত ওজনের রিয়াকশন হয়ে কোনটা কত তৈরি করছে, এই যে মেজারমেন্ট, এই মেজারমেন্টের মাধ্যমে যেগুলো আমরা পাই তাকেই বলা হয় স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশন। বোঝা গেল? দেখো স্টয়চিওমেট্রি thus deal with the calculation of masses of the reactant and the product involved in a chemical reaction। অর্থাৎ একটা কেমিক্যাল রিয়াকশনে ইনভলভ হয়ে আছে যে রিয়াক্টেন্ট এবং প্রোডাক্ট, তাদের মাসের ক্যালকুলেশনটাকে বলা হয় স্টয়চিওমেট্রি। তাহলে স্টয়চিওমেট্রি কাকে বলা হয়, কোনো একটা কেমিক্যাল রিয়াকশনে, এই মনে করো নিচেই মনে করো এই রিয়াকশনটা দেওয়া আছে, তো এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনে এই দুটো হচ্ছে আমাদের রিয়াক্টেন্ট আর এই দুটো হচ্ছে আমাদের প্রোডাক্ট। তো এই রিয়াক্টেন্ট এবং প্রোডাক্টের মাসের ক্যালকুলেশন করাটাকেই বলা হয় স্টয়চিওমেট্রি। Before understanding how to calculate the amount of reactants required or the products produced in a chemical reaction, let us study what information is available from the balanced chemical equation of a given reaction. তো বলছে আমরা কি করে এই রিয়াক্টেন্ট এবং প্রোডাক্টের কত মাসের সাথে কত মাসের রিয়াকশন হয়ে কি প্রোডাক্টের কত মাস তৈরি হচ্ছে সেটা জানার আগে আমরা চলো দেখে নিই যে আমাদের যে রিয়াকশনটা দিয়েছে সেই রিয়াকশন থেকে আমরা কি কি বুঝতে পারছি। দেখো লেট আস কনসিডার দ্য কম্বাশন অফ মিথেন। তাহলে আমরা এই রিয়াকশনটাকে ধরছি যে মিথেনের আমরা কম্বাশন করেছি। কম্বাশন মানে হচ্ছে অক্সিজেন দিয়ে আর কি, অক্সিজেনের সাথে আর কি রিয়াক্ট করানো। তো CH4, তাহলে 2O2, CO2 আর 2H2O, এটাই হচ্ছে ব্যালেন্সড ইকুয়েশন ফর দিস রিয়াকশন ইজ অ্যাজ গিভেন বিলো। বোঝা গেল? তাহলে এখানে কি হচ্ছে, মিথেনের কম্বাশন হচ্ছে এবং এটা একটা ব্যালেন্সড রিয়াকশন হচ্ছে। তো আমি তোমাদের আগে একটুখানি বইয়ের বাইরে একটু গিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি, মানে বইয়ের লাইন বাই লাইন আমরা পরে বুঝবো। আগে তোমরা আমাকে বলো যে রিয়াকশন বলতে আমরা কি বুঝি, কোনো একটা রিয়াকশন আমরা যে বলি কেমিক্যাল রিয়াকশন, হোয়াট ইজ কেমিক্যাল রিয়াকশন, সেটা কি কখনো ভেবে দেখেছি? রিয়াকশনের ডেফিনেশন কি?
কেমিক্যাল রিয়াকশন তো হচ্ছে, তো কেমিক্যাল রিয়াকশনের ডেফিনেশনটা কি, সেটা ডেফিনেশনটা কি বলতো? সেটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশনে কি হয়, যেখানে একটা যেখানে মনে করো পুরনো বন্ড যেগুলো আছে, রিয়াক্টেন্টের মধ্যে যে বন্ডগুলো আছে ওগুলো ভাঙবে এবং নতুন বন্ড তৈরি হবে। এটাকে আমরা বলি কেমিক্যাল রিয়াকশন। অর্থাৎ যে প্রসেসের মাধ্যমে পুরনো যে বন্ডগুলো আছে সেগুলো ভাঙে এবং নতুন বন্ড ফর্ম হয়, সেটাকে আমরা বলি রিয়াকশন। বোঝা গেল? তাহলে মনে করো আমি যদি সিম্পল বলি, বলা যায় A2 প্লাস B2 ইকুয়ালস টু কি হচ্ছে C2 প্লাস D2, এরম তো হয়। বা মনে করো এরম না ধরে আমরা ধরলাম যে A2 প্লাস B2 ইকুয়ালস টু কি হচ্ছে AB। তাহলে এখানে কি হলো, এর আমাদের ছিল এরকম, এর দুটো অ্যাটম নিয়ে মলিকিউল তৈরি হয়েছে, বি এরও দুটো অ্যাটম নিয়ে মলিকিউল তৈরি হয়েছে, আর এখানে কি হলো, এ এর সাথে বি এর বন্ড হলো। তাহলে এখানে কি হয়েছে, রিয়াকশনে এই বন্ডটা ভেঙেছে, এই বন্ডটা ভেঙেছে, তাহলে একটা একটা করে এ হয়ে গেছে অ্যাটম, এখানেও বি বি অ্যাটম হয়ে গেছে, করে কি হয়েছে, এখানে একটা বন্ড তৈরি হয়েছে। অর্থাৎ বন্ড ভাঙছে আর বন্ড তৈরি হচ্ছে যে প্রসেসের মাধ্যমে, সেটাকে আমরা বলি কেমিক্যাল রিয়াকশন। কিন্তু আমরা কি জানি যে আমাদের ল অফ কনজারভেশন মাস থেকে আমরা কি জানি যে আমাদের কোন একটা কেমিক্যাল রিয়াকশনে কি হয়, রিয়াক্টেন্ট এবং প্রোডাক্ট দুটোর মাস কিন্তু সেম থাকে। অর্থাৎ কোনো একটা কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে এই যে ইকুয়ালস টু, এর বাঁ দিকেও যা থাকবে ডান দিকেও তাই মাস থাকবে। অর্থাৎ মাস কিন্তু আমরা ক্রিয়েট করতেও পারি না, ডিস্ট্রয়ও করতে পারি না। সেটা আমরা ল অফ কনজারভেশন যে মাস আছে ল, সেখানে আমরা কিন্তু জেনে গেছি যে মাস যেটা আগেও থাকবে রিয়াক্টেন্টের টোটাল মাস, প্রোডাক্ট যেগুলো হবে সেগুলোকে মিলিয়েও কিন্তু মাস একই থাকবে। তো মাস যদি মাস যখন আমরা এক করছি, তাহলে আমরা যদি ল অফ কনজারভেশন অফ মাসে কি দেখেছি সেটা আমরা বুঝলাম, কনজারভেশন অফ মাস। এবারে কোনো একটা রিয়াকশন, মনে করো এই রিয়াকশনটার কথাই বলছি, তো এই রিয়াকশনটা যদি আমি এইভাবে লিখি, তাহলে কি আমাদের ল অফ কনজারভেশন অফ মাস কি এখানে মানছে? তুমি দেখো তো, কারণ এ তো দুটো অ্যাটম ছিল, বি এরও দুটো অ্যাটম ছিল রিয়াকশনের আগে, তাহলে সেইরকম অনুযায়ী তার ভর ছিল, অর্থাৎ তার মাস ছিল দুটো এ অ্যাটমের মাস আর দুটো বি অ্যাটমের মাস প্লাস করলে যে মাসটা হয় সেটা হচ্ছে টোটাল মাস ছিল। কিন্তু রিয়াকশনের পরে কি তৈরি হচ্ছে, এখানে আমরা লিখেছি একটা এ আর একটা বি, তাহলে তো পুরোই হাফ হয়ে যাচ্ছে মাসটা, তাই না? এখানে দুটো এ দুটো বি ছিল, এখানে একটা এ একটা বি আছে, তাহলে আমাদের কি করতে হবে, তখন আমাদের এই রিয়াকশনটাকে আমরা কি করব, ব্যালেন্স করব। ব্যালেন্স মানে কি বলতো, এই যে A2 আর B2 আছে, আমি এখানে একটা 2 বসিয়ে দিলাম, তাহলে কি হলো, আমার ব্যালেন্স হয়ে গেল। দেখো এখানেও দুটো এ অ্যাটম ছিল, এখানেও দুটো বি অ্যাটম ছিল, এখানেও কি হলো, দুটো এ অ্যাটম হলো, দুটো বি অ্যাটম হলো। বোঝা গেল কি? তো এই যে এখানে আমি 2টা বসালাম, এইটাই হচ্ছে আমাদের ব্যালেন্স করা বোঝাচ্ছি। এবং এই যে 2টা, এটা কি বলা হয়, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। বুঝতে পারলাম কি? তাহলে আমরা কি একটা রিয়াকশন মানে আমরা জানি যে এখানে আমাদের বন্ড ভাঙে এবং বন্ড গড়ে, নতুন পুরনো যে বন্ডগুলো আছে সেগুলো ভেঙে গিয়ে নতুন বন্ড হচ্ছে তৈরি হয়। এবং রিয়াকশনের একটা মেন যেটা আমরা ল জানি সেটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস। অর্থাৎ কোনো রিয়াকশনের ক্ষেত্রে রিয়াক্টেন্টের টোটাল মাস যা হবে, প্রোডাক্টের টোটাল মাস তাই হবে। তো এইরকম যখন করা হয় তখন কি দেখা যায় যে আমাদের কিন্তু রিয়াকশনটাকে ব্যালেন্স করতে হয়। অর্থাৎ ল অফ কনজারভেশন মাসটাকে আমরা যদি বজায় রাখতে চাই তাহলে আমাদের রিয়াকশনটাকে ব্যালেন্স করতে হয়। আমরা যদি এই 2টা না বসালাম তাহলে তো ব্যালেন্স হতো না। বোঝা যাচ্ছে কি? তো এই যে 2টা বসে আমি ব্যালেন্স করলাম, এইটা হচ্ছে আমাদের রিয়াকশনটা আবার ব্যালেন্স হয়ে গেল। অর্থাৎ ল অফ কনজারভেশন অফ মাসটা এখানে খাটছে। এইবারে এই এবির যে সামনে যে সংখ্যাটা সেটাকে আমরা বলবো স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কিন্তু তোমাদের আসে পরীক্ষায়, তখন স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট যেটা জানতে চাইবে তার সামনে যেই সংখ্যাটা থাকবে সেটাই হবে তার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। অবশ্যই কিন্তু রিয়াকশনটা তোমার ব্যালেন্স হওয়া চাই। তোমাকে মনে করে একটা আনব্যালেন্স রিয়াকশন দিয়ে দিল এবং তার একটা প্রোডাক্টের নাম দিয়ে বললো এর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত, তখন কি তোমায় করতে হবে, ফার্স্টে রিয়াকশনটাকে ব্যালেন্স করতে হবে, তারপর দেখতে হবে যে কোশ্চেনে কোন
এলিমেন্টটার মানে কোন প্রোডাক্টের, মনে করো দুটো প্রোডাক্ট হয়েছে, কোন প্রোডাক্টটার স্টয়কিওমেট্রিক কোফিশিয়েন্ট বার করতে বলছে, তাহলে সেই প্রোডাক্টটার সামনে যে সংখ্যাটা থাকবে একটা ব্যালেন্সড ইকুয়েশনে সেটাই হবে ওই ইকুয়েশনের জন্য সেই এলিমেন্টটার স্টয়কিওমেট্রিক কোফিশিয়েন্ট। বোঝাতে পারলাম? দেখো এইখানে যেটা আছে এই যে CH4 2O2 CO2 2H2, তাহলে এখানে এই ইকুয়েশনটার ক্ষেত্রে আমার অক্সিজেনের স্টয়কিওমেট্রিক কোফিশিয়েন্ট কত, সেটা হচ্ছে 2। CO2 এর কত স্টয়কিওমেট্রিক কোফিশিয়েন্ট, সেটা হচ্ছে 1। CH4 এরও 1। H2 এর দেখো সামনে 2 আছে, তাহলে 2। বোঝা গেল? এবারে মনে করো অনেকে আবার কি করে, মনে করে H2 প্লাস O2 মিলে কি হয়, জল। তো এটা তো ইকুয়াল নেই, ব্যালেন্স নেই, কারণ হাইড্রোজেনে দেখো দুটো অ্যাটম আছে, এখানেও হাইড্রোজেনের দুটো অ্যাটম আছে, কিন্তু অক্সিজেন এখানে দুটো, এখানে অক্সিজেনের একটা। তো এটাকে ব্যালেন্স করতে বলে অনেকে কি করে, অক্সিজেনের যেহেতু এখানে দুটো আছে এখানে 2 বসিয়ে দিল, তাহলে কি এটা ব্যালেন্স হলো, ব্যালেন্স হয়ে গেল, কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন যোগ হয়ে তো ওয়াটার তৈরি করছে, এখানে কি হলো, এটা একটা অন্য প্রোডাক্ট তৈরি হয়ে গেল। তো সেই ক্ষেত্রে এটা এইভাবে ব্যালেন্স করলে হবে না, তোমার ব্যালেন্স করতে কি হবে, H2 প্লাস O2। মলিকিউলার ফর্মুলাটা কিন্তু একই থাকবে, মলিকিউলার ফর্মুলা চেঞ্জ করে আমি ইকুয়েশন ব্যালেন্স করে কিন্তু সেটা ঠিক হলো না, সেটা ভুল হয়ে গেল। মলিকিউলার ফর্মুলা আমার এক থাকবে, আমি দেখো কিভাবে এটাকে ব্যালেন্স করতে পারি। এখানে মনে করো আমি একটা 2 বসিয়ে দিলাম, হলো, আর এখানে আমি একটা 2 বসিয়ে দিলাম, দেখো তো হলো কিনা। দেখো 2 দুগুণে 4, 4টে এইচ অ্যাটম, এখানে দেখো 2 দুগুণে 4, 4টে এইচ অ্যাটম। অক্সিজেন দুটো অ্যাটম আছে, এখানে দেখো অক্সিজেন দুটো অ্যাটম। অথবা আমি এটাকে এইভাবেও করতে পারি, H2 প্লাস O2 ইকুয়ালস টু H2O। এটাকে আমি কি করলাম, এখানে হাফ করে দিলাম, তাহলে কি হলো দেখো 2 2 কেটে গেল, অর্থাৎ এখানেও একটা অক্সিজেন রইল, এখানেও একটা অক্সিজেন, এখানে দুটো হাইড্রোজেন দুটো হাইড্রোজেন। এইভাবেও আমি ইকুয়েশনটাকে সলভ করতে পারি, এভাবেও করতে পারি, কিন্তু এই প্রসেসটা কিন্তু একেবারেই ভুল। আমি প্রোডাক্টের মলিকিউলার ফর্মুলাটাকেই চেঞ্জ করে দিলাম, তাহলে কি সেই রিয়াকশনটা তো রইল না, এটা তো অন্য রিয়াকশন হয়ে গেল। তো এইভাবে কিন্তু ব্যালেন্স করে কোনো ভুল হবে, সেটা ব্যালেন্স করতে হবে আমাদের রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের মলিকিউলার ফর্মুলা সেম রাখতে হবে, রেখে আমাদের রিয়াকশনটাকে ব্যালেন্স করতে হয়। তারপরে আমাদের যেটা আসবে সামনে সেটা হচ্ছে স্টয়কিওমেট্রিক কোফিশিয়েন্ট। বোঝা গেল? এবারে দেখো আমরা বইতে আসি, তো আমরা কি দেখলাম, এই আছে আমাদের রিয়াকশনটা CH4 2O2, এটা আমরা লিখে নিই কারণ আমরা পরের পাতায় যাব, তো তখন পাতা উল্টাতে হলে অসুবিধা হবে। CH4 কি আছে, CH4 তারপর হচ্ছে 2O2, এটা মিলে কি হচ্ছে CO2 আর 2H2, CO2 প্লাস 2H2O। সবকটাই কিন্তু গ্যাস ফর্মে আছে, দেখো এখানেও জি আছে, জি আছে, জি আছে, জি আছে, অর্থাৎ এগুলো গ্যাস। যখন সলিডে থাকে তখন ছোট হাতের S ব্র্যাকেটে দিয়ে প্রকাশ করা হয়, যখন লিকুইড থাকে তখন ছোট হাতের L দিয়ে প্রকাশ করা হয়। বোঝা গেল? এবার পরের পাতায় দেখো কি বলছে, বলছে হিয়ার মিথেন অ্যান্ড ডাইঅক্সিজেন আর কল্ড রিয়াক্টেন্টস। বোঝা গেল? এই যে রিয়াকশনটা এটা আগের পাতায় ছিল, আমরা লিখে নিয়েছি, তাহলে এখানে CH4 মিথেন আর অক্সিজেন এটা হচ্ছে রিয়াক্টেন্টস। আর কি বলছে, অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার আর কল্ড প্রোডাক্ট, এটাকে আমরা প্রোডাক্ট বলছি। Note that all the reactants and the products are gases in the above reaction and this has been indicated by letter G, যেটা আমি তোমাদের বললাম যে এখানে কিন্তু সবকটাই দেখবে রিয়াকশনে জি বলে আছে, মানে কি আছে, সবকটাই আমাদের গ্যাস ফর্মে আছে। যদি এখানে সলিড ফর্মে থাকতো তাহলে ছোট হাতের S, আর যদি লিকুইড ফর্মে থাকতো তাহলে ছোট হাতের L দিয়ে প্রকাশ করা, ঠিক এরকম পাশাপাশি লেখা হয়। দেখো পরেই বলেছে, সিমিলারলি ইন দ্য কেস অফ সলিড and liquid S and L are written respectively। বোঝা গেল? সলিড হলে S লিখবো, লিকুইড হলে L লিখবো। তারপরে কি বলছে, the coefficient 2 for O2 and H2O are called stoichiometric coefficient। আমি এতক্ষণ ধরে তোমাদের যেটা বোঝালাম যে দেখো অক্সিজেন এবং জল ওয়াটার, দেখো অক্সিজেন এবং ওয়াটার এর যে কোফিশিয়েন্ট অর্থাৎ 2, এই 2টাকে আমরা কি বলছি, স্টয়কিওমেট্রিক কোফিশিয়েন্ট।
এই রিয়াকশন দেখো ব্যালেন্সড রিয়াকশন আছে, এটা কিন্তু ব্যালেন্স করাই আছে, অর্থাৎ এখানে 2 আর এখানে 2 বসানোই আছে। তো সেই ক্ষেত্রে ব্যালেন্সড রিয়াকশনের ক্ষেত্রে তোমার এবার যখন যদি জিজ্ঞেস করে, মনে করো CH4 এর স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট কত, তখন কি হবে, এটার আগে 1 আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে CH4 এর স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট কত হচ্ছে 1, অক্সিজেনের কত সেটা হচ্ছে 2, CO2 এর কত সেটা হচ্ছে 1, H2O এর কত সেটা হচ্ছে 2। দেখো এখানে তাই বলছে। Similarly, the coefficient for CH4 and CO2 is 1 in each cases, যেটা আমি বললাম যে ওই CH4 and CO2 এর ক্ষেত্রে বলছে 1। স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট তাহলে কি বোঝা গেল, একটা ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন যদি তোমাকে দিয়ে দেয়, তাহলে সেখানে যদি কোনো একটা কম্পাউন্ডস মানে এলিমেন্টসের রিঅ্যাক্টেন্ট বা প্রোডাক্টের কোনো একটা বলে দিল যে এটা স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট কত, তাহলে তার আগে যে সংখ্যাটা আছে, অর্থাৎ অক্সিজেনের ক্ষেত্রে 2, CH4 এর ক্ষেত্রে কিছু নেই মানে এখানে 1 আছে, এগুলো হবে স্টয়চিওমেট্রিক কোফিশিয়েন্ট। এর পরের পার্টটা এবার দেখো, they represent the number of molecules and moles as well taking part in the reaction or formed in the reaction। অর্থাৎ কি দেখো, এই যে 2 এটার মানটা কি বোঝাচ্ছে, মানে এক মলিকিউল মনে করো CH4 আমি নিলে 2 মলিকিউল আমার অক্সিজেন লাগবে, তবেই আমার এক মলিকিউল CO2 এবং 2 মলিকিউল H2O তৈরি হবে। এটার মানে তো সেটাই বোঝায় যে এক মলিকিউল যদি আমি CH4 নিই তাহলে 2 মলিকিউলস আমার অক্সিজেন লাগবে, মানে একটা মলিকিউল CH4 এর সাথে আমার দুটো অক্সিজেন মলিকিউলস লাগবে, তবেই সেটা রিঅ্যাক্ট করে কি কি তৈরি করবে, একটা CO2 মলিকিউল তৈরি করবে আর দুটো ওয়াটার তৈরি করবে, দুটো ওয়াটারের মলিকিউল তৈরি করবে। তো সেটাই বলছে যে দে রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ মলিকিউলস অ্যান্ড দ্য মোলস। আর মলিকিউলস, একটা মলিকিউলস যখন সেটা অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউলস হয়ে যাবে তখনই তাকে আমরা জানি সেটাকে মোলস বলা হয়, তাই তো। তো যখন আমরা বলবো, মনে করো যখন আমরা মোলস দিয়ে বলবো তখন কি বলবো, মলিকিউলস দিয়ে, যে 1 মলিকিউলসের CH4 এর সাথে 2 মলিকিউলস কি হচ্ছে এখানে অক্সিজেন লাগছে, তবেই কি তৈরি করছে 1 মলিকিউলস হচ্ছে CO2 আর 2 মলিকিউলস আমাদের হচ্ছে H2O তৈরি করছে। এবারে এটাকে যখন আমরা Na মলিকিউলস বলবো, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউলস, Na মলিকিউলস অফ CH4 এর সাথে কি হবে 2 Na মলিকিউলস, এটাও ডবল হয়ে যাবে, এখানে হবে Na মলিকিউলস অফ CO2 তৈরি হবে আর 2 Na মলিকিউলস অফ হচ্ছে H2O তৈরি হবে, এটা মলিকিউলস, ঠিক আছে। এবারে Na মলিকিউলস মানে কি আমরা জানি যে 1 মোল, অর্থাৎ 1 মোল CH4 এর সাথে 2 মোল অক্সিজেনের রিঅ্যাকশনে কি হবে 1 মোল CO2 আর হচ্ছে 2 মোল হচ্ছে ওয়াটার তৈরি হবে। দেখো কিভাবে আমরা প্রোগ্রেস করছি, ফার্স্টে একটা মলিকিউল দিয়ে বললাম, তারপর Na সংখ্যক অফ মলিকিউলস মানে অ্যাভোগাড্রো সংখ্যক যেটা হচ্ছে 6.022 × 10⁻23 মলিকিউল। এবার সেই Na সংখ্যক অফ মলিকিউলসটাকে আমরা 1 মলিকিউল মোল বলছি, আর 2 Naটাকে 2 মোল, এখানেও সেইভাবেই বসলো। তাই দেখো এখানে আমাদের পরে কি বলেছে, দেখো 1 mole of CH4 reacts with the 2 moles of oxygen to give 1 mole of CO2 and 2 mole of H2। তাহলে এইভাবেও আমরা কিন্তু রিঅ্যাকশনটাকে প্রকাশ করতে পারবো, বলতে পারবো, বোঝা যাচ্ছে। ঠিক সেইভাবে আবার মলিকিউলস দিয়ে আমরা বলতে পারবো যে 1 molecules of CH4 কি হচ্ছে 2 molecules of oxygeনের সাথে রিঅ্যাক্ট করে 1 molecules of CO2 এবং 2 molecules of H2O তৈরি করছে, সেটাই এখানেও বলেছে। এরপর যদি আমরা ভলিউম দিয়ে প্রকাশ করতে চাই রিঅ্যাকশনটাকে, তাহলে আমরা কি করে প্রকাশ করব, ঠিক একইভাবে আমরা কি করব, এখানে হচ্ছে এসটিপি তে ভলিউম কত হয় 1 মোলে, সেটা হচ্ছে 22.47, এই যে 22.7, তো এখানে আমরা কি করব 22.7 লিটার। 1 মোলের ভলিউম কত হয় 22.7 লিটার, তাহলে 22.7 লিটার CH4 এর সাথে এখানে হবে 2 × 22.7 লিটার অক্সিজেনের রিঅ্যাকশনে কি তৈরি করছে 22.7 লিটার CO2 আর 2 × 22.7 লিটার H2O। দেখো সেটাই বলেছে 22.7 লিটার CH4 এর রিঅ্যাকশনে কি তৈরি করছে, এটা হচ্ছে 2 × 22.7 করলে এটা আসে, অক্সিজেনের রিঅ্যাকশনে এটা আর এটা তৈরি হচ্ছে।
তাহলে ভলিউম দিয়েও আমরা কিন্তু রিয়াকশনটাকে বলতে পারছি। রিয়াকশনটাকে কতভাবে বলা যাচ্ছে, একটা হচ্ছে মোল দিয়ে বলতে পারছি, মলিকিউলস দিয়ে বলতে পারছি, তারপর ভলিউম দিয়ে বলতে পারছি, এরপরে হচ্ছে ওয়েট দিয়ে আমরা বলবো। এটাই হচ্ছে স্টয়কিওমেট্রি, যেটা আমরা ফার্স্টে বললাম যে একটা রিয়াকশনের হচ্ছে রিয়াক্ট্যান্স এবং প্রোডাক্টটাকে আমরা মাস ক্যালকুলেশনে বলবো আর কি, মানে মোলস দিয়ে বলবো, মলিকিউলস দিয়ে বলবো, তোমার ভলিউম দিয়ে বলবো যে এতর সাথে এত রিয়াক্ট করে এতটা তৈরি করছে। এই যে ক্যালকুলেশন, এটাকে বলা হয় স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশন। এবারে যখন আমরা ওয়েট দিয়ে বলবো, ওয়েট কি করে হবে, ওয়ান মলিকিউল, মনে করো ওয়ান মলিকিউল CH4 এর ওয়েট কত, ওয়ান মলিকিউলস এর ওয়েট হচ্ছে মলিকিউলার মাস, CH4 এর মলিকিউলার মাস কত, এটা হচ্ছে 12 প্লাস হবে 4 ইন্টু 1 মানে হচ্ছে 16 গ্রাম। 16 গ্রাম CH4 এর সাথে 2 মলিকিউলস বলছে, মানে কি হবে 2 ইন্টু 16, 2 ইন্টু, আচ্ছা হ্যাঁ, এই দেখো অক্সিজেনের একটা অ্যাটমের অ্যাটমিক মাস হচ্ছে 16, তাহলে অক্সিজেন মলিকিউলের মাস কত হবে, 16 দুগুণে 32, এখানে দুটো যেহেতু আছে 32 ইন্টু 2 হবে, তাহলে 2 ইন্টু 16 ইন্টু 2 করি, তাহলে বোঝা যাবে এত গ্রামের সাথে, অর্থাৎ 64 গ্রামের সাথে কি করছে CO2 কত হবে 12 প্লাস কি হবে 2 ইন্টু 16, তাহলে কত হচ্ছে 12 প্লাস 32 মানে হচ্ছে 44 গ্রাম। আর এটা কত হবে 2 ইন্টু H2O, 2 ইন্টু 1, এই যে 2 ইন্টু 1 হাইড্রোজেনের 1 প্লাস অক্সিজেন কত 16, অর্থাৎ এটা কত হবে 2 ইন্টু এখানে 2 হবে প্লাস 16, অর্থাৎ 2 ইন্টু 18 কত হবে 8 দুগুণে 16 6 1 হাতে 2 কি 2 3, অর্থাৎ এত। তাহলে কি হলো 16 গ্রাম CH4 এর সাথে 64 গ্রাম অক্সিজেনের রিয়াকশনে তৈরি হচ্ছে 44 গ্রাম CO2 and 36 গ্রাম অফ H2O। এটাই কিন্তু পরের যে পার্টটা বলেছে এখানে বলি, দেখো 16 গ্রাম CH4 এর সাথে এটা 2 ইন্টু 32 করলে 64 গ্রাম অক্সিজেনের রিয়াকশনে 44 গ্রাম CO2 অ্যান্ড 2 ইন্টু 18 করলে 36 গ্রাম জল তৈরি হচ্ছে, ঠিক আছে। এবারে তাহলে আমাদের এটাও হয়ে গেল। এবার তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা কিভাবে আমরা মলিকিউলস, মোলস এবং নাম্বার মাস এই তিনটেকে আমরা কিভাবে কানেক্ট করে ফেললাম সেটা কিন্তু আমাদের বোঝা গেল। কিভাবে কানেক্ট করলাম দেখো, একটা রিয়াকশনকে আমরা কতভাবে বলতে পারছি, একটা হচ্ছে মলিকিউলস দিয়ে বলছি, তারপরে মোলস দিয়ে বলছি, তারপরে আবার মাস দিয়েও বলছি, তাহলে এখান থেকে তো আমরা ক্যালকুলেশন পারবো, বোঝা যাচ্ছে। এখান থেকে কিন্তু আমরা পরে ক্যালকুলেশন দেখব। এবং এখানে যেটা আমার বলার বক্তব্য, যেটা আমি ফার্স্টে বললাম যে কোনো একটা দেখবে ল অফ কনজারভেশন অফ মাসে কি বলা আছে যে একটা রিয়াকশনে রিয়াক্ট্যান্ট সাইডে যত মাস থাকবে প্রোডাক্ট সাইডেও তত মাস থাকবে, এবং সেই জন্য আমরা রিয়াকশনটাকে ব্যালেন্স করি। তো এটা হচ্ছে আমাদের ব্যালেন্স রিয়াকশন। তাহলে এর ক্ষেত্রে রিয়াক্ট্যান্টের দিকে যা মাস প্রোডাক্টের দিকেও কিন্তু তাই মাস হওয়ার কথা, যদি আমাদের রিয়াকশনটা ব্যালেন্স হয় ঠিকঠাক। তো সেটা আমরা কি করে বুঝবো, দেখো এই যে আমরা মাসটা বার করেছি যে এত, আচ্ছা তোমাদের না এই পার্টটা মিসিং হয়ে গেছিল কি, মানে আমি ভিডিওটা করেছিলাম পুরোটাই, কিন্তু কি হয়েছে আমার এই এখান থেকে আমার ভিডিওটা আগে যে ভিডিওটা করেছিলাম সেখানে কি হয়েছে এখান থেকে ভিডিওটা আসেনি, মানে স্টিল ফটোগ্রাফ এসে গেছে, ভিডিও আসেনি। তো সেই জন্য আমি কিন্তু আমার লেটও আপলোড করতেও লেট হয়ে গেল, কারণ আপলোড করার পরে আমি দেখছি যে লাস্টের এই পোর্শন থেকে কিন্তু আর আসেনি, তাই আমি আবার তোমাদের নতুন করে করছি। দেখো আগের ভিডিওটাতে আমি এগুলো সব করে দিয়েছিলাম, কিন্তু সেখানে কিন্তু ওটা দেখা যায়নি। তাই দেখো আমরা যেটা পড়ছিলাম যে অবধি আমাদের ঠিক আছে, আগে যেটা দেখলাম, তারপরে আমরা এখানটা দেখছিলাম যে আমরা কি করছিলাম যে মাসটা যে দুটো সাইডে যে সেম হয়েছে আর কি, মানে ল অফ কনজারভেশন অফ মাসটা যে ফলো করছে রিয়াকশনটা, সেটা আমরা দেখছিলাম যে ব্যালেন্স করলাম তারপর ফলো করছে। তো এই টুগুলো কিন্তু আছে, এটা আমি পরে ওই ভিডিওতে যেহেতু বোঝানো হয়ে গেলো তাই টুটা কিন্তু কেটে দিয়েছিলাম। তো কি হলো, তাহলে এখানে আমাদের 16 গ্রাম আর এই 64 গ্রাম আমরা দেখবো রিয়াক্টেন্ট সাইডে দুটো মাসকে যোগ করে 1 এবং প্রোডাক্ট সাইডে দুটো মাসকে যোগ করে 1 আসছে কিনা। তো দেখো সেটা আমি করে ফেলেছি, এখানে 16 গ্রাম ছিল, 64 গ্রাম, এই দুটো যোগ করে এসছে 80 গ্রাম। ঠিক একইভাবে প্রোডাক্ট সাইডেও কিন্তু 80 গ্রাম এসছে, অর্থাৎ কি বোঝা গেল যে আমাদের কিন্তু ল অফ কনজারভেশন অফ মাস সেটা কিন্তু ফলো করছে। এবারে তোমরা কি করবে, তোমরা
এই যে রিয়াকশনটা আছে সেটাকে বাড়িতে কি করবে, এটা তো তোমাদের ব্যালেন্সড রিয়াকশন আছে, এখানে 2 বসানো আছে, এখানে 2 বসানো, তোমরা কি করবে এই 2টাকে আর এই 2টাকে কেটে দেবে, তাহলে কি এটা আনব্যালেন্সড হয়ে গেল, শুধুমাত্র রিয়াক্টেন্ট আছে আর প্রোডাক্ট আছে, কোনো স্টয়সিওমেট্রিক কোফিসিয়েন্ট নেই। তখন দেখবে তোমাদের দুদিকে মাসটা সেম হচ্ছে কিনা, অর্থাৎ রিয়াক্টেন্ট সাইড এবং প্রোডাক্ট সাইডে মাসটা সেম হচ্ছে কিনা, অর্থাৎ এটার মাস বার করবে, এটার মাস বার করবে, করে দুটোকে যোগ করবে, 2টা নেবে না, এখানেও 2টা নেবে না, এই দুটো মাসকে যোগ করবে। তো তোমরা যেটা দেখবে যে দেখবে কিন্তু যে দুটো সাইডে কিন্তু ইকুয়াল হচ্ছে না, এবং এই যে ইকুয়াল হচ্ছে না এবং ল অফ কনজারভেশন অফ মাসটা ফলো করছে না, এর কারণেই কিন্তু আমাদের ব্যালেন্সড করতে হবে রিয়াকশনটা, ব্যালেন্স করলে তবেই কিন্তু ওই লটাকে ফলো করবে। তাহলে কেন আমরা কেমিক্যাল রিয়াকশনকে ব্যালেন্স করলাম সেটা কিন্তু আমাদের বোঝা গেল। তো তারপরে দেখো এখানে যেটা বলেছে যে ফ্রম দিস রিলেশনশিপ, এত অবধি আমরা হয়ে গেছে, এরপর হচ্ছে ফ্রম দিস রিলেশনশিপ দ্য গিভেন ডাটা ক্যান বি ইন্টার কনভার্টেড অ্যাজ ফলোজ, মাস, মোলস, নাম্বার অফ মলিকিউলস। কি বলছি দেখো, আমরা একটা রিয়াকশনকে কত রকম ভাবে লিখতে পারলাম, আমরা এইভাবেও বলতে পারি যে 1 মলিকিউল এটার সাথে এটা 2 মলিকিউল করে এটা হবে, আবার আমরা মলিকিউল অ্যাভোগাড্রো সংখ্যা দিয়েও বলতে পারি, মোলস দিয়েও বলতে পারি, ভলিউম দিয়েও বলতে পারি, ওয়েট দিয়েও বলতে পারি। একটা রিয়াকশনকে কত ভাবে বলা আছে, তাই এগুলোর মধ্যে আমরা নিজেদের মধ্যে এরা কিন্তু ইন্টার কনভার্টেড, সেটা আমরা পরে যখন সাম করব তখন কিন্তু আমরা বুঝতে পারবো, আমরা একটা জিনিসকে অনেক ভাবে প্রকাশ করছি, অর্থাৎ তাদের কিন্তু ইন্টার কনভার্টেবলও হবে। এরপরে যেটা বলছে তোমাদের যে এই ফর্মুলা যে ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম, অর্থাৎ কি এটা কিন্তু তোমরা জানোই ফর্মুলাটা, এটা নতুন করে কিছু বলার নেই। তাহলে আমরা আজকে কিন্তু এই অবধি পড়লাম, পরের দিন আমরা পড়বো পরের যে সামটা আছে এখান থেকে আমরা পড়বো, ঠিক আছে। তো আজকে আমাদের এই অবধি থাকলো, আমার ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেছে, সেই জন্য আমি খুব সরি, কিন্তু কিছু করার নেই। আমি দেখলাম ভিডিও আপলোড করার পরে যে এই পোর্শনটা আমাদের আসেনি, লাস্টের পোর্শনটা আসেনি 2-3 মিনিটে, তো সেই জন্য আমি তোমাদের জন্য আবার এইটা করে এটাকে জয়েন করে আপলোড করলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল, একটু মানিয়ে নাও সবাই, কি করা যাবে, এগুলো টেকনিক্যাল এরার, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।